নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নয়াদিল্লিতে বৈঠক, ভারত বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দিক পরিবর্তন করছে পদ্মার মূল প্রবাহ, মাওয়া থেকে যাচ্ছে জাজিরার দিকে, জাগছে নতুন নতুন চর। সেতুর প্রভাব নয় বলছেন বিশেষজ্ঞরা, তথ্য নেই বিআইডব্লিউটি এর কাছে। দুর্নীতিবাজরা দেশ ছাড়ার পর হুঁশ ফেরে দুদকের, সুযোগ কাজে লাগিয়ে পার পেয়ে যায় রাঘব বোয়ালেরা, দাবি সাবেক মহাপরিচালকের। ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ আইনজীবী। এবং জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, রাজধানীর 2 সিটিতে বসবে 21টি। গরুর পাশাপাশি এসেছে উটও, বেচাকেনার অপেক্ষায় ব্যাপারীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। ভারত বাংলাদেশের সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের সরকার প্রধান। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একথা জানান। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। এদিকে দিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কর্মসূচির সবশেষ জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুব্রত আচার্য। দেখুন, বাংলাদেশের রীতি প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সেটি কিন্তু বরাবরই পরীক্ষিত। যেমন নেপাল, ভুটান, ভারত, অন্যান্য দেশ, প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এই নীতিতেই বাংলাদেশ সরকার চলে। সেটি আরেকবার প্রমাণিত হলো ভারতের তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে এসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম ভাবে তার প্রতিবেশী দেশের আমন্ত্রিত অতিথি মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আছেন তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, একান্ত বৈঠক যে গতকাল থেকে আমরা দেখেছি, এটা কিন্তু চরম অব্যাহত রয়েছে। আজকেও কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সঙ্গে কিছুক্ষণ প্রায় 40 মিনিটের বেশি সময় বৈঠক হয় এবং সেখানেও কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক সে সমস্ত বিষয়ে কথা হয়। যদিও ওই বিষয়ে বিস্তারিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দিল্লি ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেই এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গিয়েছে। এর মধ্যে একই রকম ভাবে কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয়বারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম যে রাষ্ট্রীয় বৈঠক সেটিও কিন্তু আজকে এস জয়শঙ্কর তিনি করবেন। এটাও কিন্তু একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আপনি জানেন যে বাংলাদেশকে বরাবরই ভারত সরকার গুরুত্ব দিয়ে থাকে, যেটি আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারকেও প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিজয়ী দল হিসেবে নরেন্দ্র মোদী, দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকেও শুভেচ্ছা বানিয়ে এসেছেন। তো সব মিলিয়ে আজকে এস জয়শঙ্করের সঙ্গে মিটিং এখন হোটেল আইটিসি মর্যাদাতে চলছে এবং সব মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের কাছে অবহিত করবেন। তো এই ছিল আমার কাছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে যে ঠাসা কর্মসূচি, সেই সমস্ত আমার কাছে থাকা সবশেষ। ক্রমেই মাওয়া থেকে জাজিরার দিকে যাচ্ছে পদ্মার মূল প্রবাহ, আর এই প্রান্তে রেখে যাচ্ছে নতুন নতুন চর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা সেতুর প্রভাব কিনা। বিশেষজ্ঞরা বলছেন এটাই পদ্মার স্বাভাবিক প্রবাহ। 12 বছরে এপার থেকে ওপারে যায় এর মূল প্রবাহ। নদী কিংবা সেতু কেউ কারোর ক্ষতির কারণ হবে না বলেই মত তাদের। এদিকে আপাতত ড্রেজিং এর দরকার না হলেও চর নিয়ে কোনো তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ। রাশেদ লিমনের রিপোর্ট।
গেল কয়েক বছরে অনেকটাই বদলে গেছে এই এলাকার মানচিত্র। উত্তাল পদ্মায় জেগেছে নতুন নতুন চর। স্বপ্ন সেতু পাড়ি দিলে প্রমত্তা নদীর বুকে সবুজে তাই নজর আটকাবেই। জেগে ওঠা এই জমিনে তৈরি হচ্ছে জীবিকার নতুন বুনন। এই যেমন হাশেম মিয়া বলছেন, চরের আশপাশে জাল ফেলে আজকাল মাছ মিলছে বেশ, রোজগারও বেড়েছে অনেক, তাই এই প্রান্তে বেড়েছে তাদের আনাগোনা। চরে ভালো হয়েছে তো, আগে পদ্মায় ভাঙতো ওই যে আমার এলাকা, এই ভাঙচুরগুলি বন্ধ হয়েছে। মাছ মোটামুটি মাছ বাড়তি আমাকে আগের থেকে একটু বেশি ভাই আল্লাহর মধ্যে। তবে বসতি গড়ার মতো আস্থা এখনো জাগেনি এসব চরকে ঘিরে। স্বল্প পরিসরে হয়েছে চীনাবাদাম, তরমুজ আর ধানের চাষ, যেখানে গেলে মনোরঞ্জন, সুবল কিংবা হায়দারের মতো জেলেদের দেখা মেলে। তাদের জীবিকার নতুন অনুষঙ্গ দিয়েছে এই চর। একটা সময় ছিল এই 1 থেকে 14 নম্বর পিলার পর্যন্ত ছিল নদী সবচেয়ে বেশি খরস্রোতা। তবে এখন এখানে ধুধু বালুচর। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, একুল ভাঙে একুল গড়ে, এরই নাম পদ্মা। তাই কখনো এই পাশে, কখনো বা নদীর প্রবাহ সরে যায় অন্য পাশে, এটাই তাদের কাছে স্বাভাবিক। 2 বছর আগে 14 নম্বর পিলার পর্যন্ত প্রচুর সুত আছে, এখন তো 24 নম্বর পিলারে গেছে। আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। তবু প্রশ্ন জাগে, গত 3-4 বছরে মাওয়া এলাকায় যে চর জেগেছে তাতে কি সেতুর কোনো প্রভাব আছে? না, উত্তর হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে এটাই পদ্মা। বলছেন, এক যুগ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে সরতে থাকে মূল চ্যানেল, রেখে যায় বিচ্ছিন্ন কিছু চর। এরপর বছর খানিক বিরতি, আবারও বিপরীতে যাত্রা। ঠিক যেন ওই জেলেদের অভিজ্ঞতা আর গবেষণা মিলে একই বিন্দুতে। এই বিশেষজ্ঞের জোর দাবি, নদী কিংবা সেতু কেউ কারো ক্ষতির কারণ হবে না কখনোই। নদী প্রাকৃতিকভাবে কি হতে পারে এইটা ধরে রেখে আমরা সেতুটা বানিয়েছি। এই নদীর এই জায়গাটাতে ধর্ম হচ্ছে একবার পূব দিকে যায়, একবার পশ্চিম দিকে আসে। একবার পূব থেকে পশ্চিম দিকে যেতে 12 বছর লাগবে, আবার ওই দিক থেকে এই দিকে আসতে 12 বছর লাগবে। 6 কিলোমিটারের মধ্যে অসিলেট করে, কিন্তু লাগে 3 কিলোমিটার। যদিও এই চর নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি বিআইডব্লিউটিএ, তবে তারা বলছেন, মোংলা বন্দর থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নে যে প্রকল্প রয়েছে তাতে নিয়মিতই পরীক্ষা করা হয় পদ্মার নাব্য। মূল চ্যানেলে নৌ চলাচল ঠিক থাকলে চর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তাদের। পদ্মা এবং যমুনার যে চর পড়ার এবং চর গড়া এবং পার ভাঙা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বছরই কিন্তু ওখানে গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং চ্যালেঞ্জগুলোকে নিয়েই আমাদের সামনে নৌপথকে সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআরডব্লিউটিএ যথাযথভাবে কাজ করছে। তবে অপরিকল্পিত বালু উত্তোলন নিয়ে কিছুটা শঙ্কা আছে স্থানীয়দের। পাশাপাশি তারা চাইছেন নদী শাসন প্রক্রিয়া আরও সম্প্রসারিত হোক। পদ্মা নিঃসন্দেহে এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ, আর তাতে নতুন পালক যুক্ত করেছে ইস্পাতের এই ইমারত। তবে চলতি মাসে শেষ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই প্রকল্পের মেয়াদ। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের মেয়াদ শেষ মানেই সবকিছু শেষ নয়। পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই প্রকল্পের পাশাপাশি পদ্মা নদী আর পদ্মা সেতুকে সমন্বয় করে আরও নতুন ভাবনা তৈরি করা যেতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি হস্তান্তর, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া এবং দেশ ত্যাগ করা ঠেকাতে না পারা দুদকের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। তবে দুদকের আইনজীবী এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, দুদককে নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। যদিও অভিযোগ আছে এই নিয়ম বিভিন্ন সময় আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, যার সুযোগে বড় বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যান। 3 বছর আগের ঘটনা। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বনানী থানার বরখাস্তকৃত পরিদর্শক সোহেল রানার বিরুদ্ধে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করলে গা ঢাকা দেয় সোহেল। মাসখানেক পর তার খোঁজ মেলে ভারতে। ব্যাংকপাড়ায় আলোচিত নাম প্রশান্ত কুমার হালদারও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দেশ ছেড়েছেন অনেক আগে। তার বিরুদ্ধে তদন্তের আঁচ পেয়ে দুদককে একরকম ঘোল খাইয়ে দেশ ছাড়েন তিনি। পিকে হালদারও পরে গ্রেফতার হন ভারতে।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর হদিস এখনো পর্যন্ত পায়নি দুদক। জিজ্ঞাসাবাদ, মামলা, অভিযোগপত্র দিলেও তাকে গ্রেফতারের কোনো পদক্ষেপ নেই সংস্থাটির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন বেনজির। তিনি এখন কোথায় জানে না দুদক। স্বভাবতই প্রশ্ন ওঠে, অর্থ পাচার কিংবা অভিযুক্ত ব্যক্তি দেশ ছাড়ার পর দুদকের হুঁশ কেন ফেরে? আইনজীবী ও দুদকের সাবেক কর্মকর্তারা বলছেন, কোনো ক্ষেত্রে স্বাধীন সংস্থা দুদকের আচরণ রহস্যজনক। দুদক যখন অনুসন্ধান কমিটি লঞ্চ করেছে তখনই দুদক বুঝতে পেরেছে যে এসব সম্পত্তি অবৈধভাবে উনি তৈরি করেছে, এর জন্য এগুলি জব্দ করার জন্য আদেশ নিয়েছে। তো উনি প্রথম দিকেই এগুলি জব্দ করতে পারতো এবং বিদেশ যাওয়াটা অন্তত ঠেকাতে পারতো। যে ক্ষিপ্র গতির দরকার ছিল সেই গতি দুদক দেখাতে পারেনি। এখন যা চলছে, ধরেন অনুসন্ধান, তারপরে ফ্রিজ ইত্যাদি করা হচ্ছে, তারপরে বক্তব্যের জন্য ডাকা হচ্ছে, এগুলো শুধুমাত্র মিডিয়ার খবর জোগাড় দেওয়া ছাড়া আর খুব একটা বাস্তবে কাজ হবে বলে মনে হয় না। মানতে নারাজ দুদক সংশ্লিষ্টরা। তারা বলছেন, গ্রেফতার কিংবা কারো বিদেশ যাত্রা ঠেকাতে তাদের মানতে হয় কিছু গাইডলাইন। বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা চাইতে হলে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে ওনার যেই অর্থগুলো আছে ব্যাংক অ্যাকাউন্টে বা যে প্রপার্টিগুলো আছে ওটা অপরাধলব্ধ অর্থ অথবা অপরাধলব্ধ প্রপার্টি, এটা আমাকে এনশিওর হতে হবে। চোর পালানোর পর বুদ্ধি তৎপরতা না বাড়িয়ে পালানোর আগেই যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা জেলার সংসদ সদস্য ও মেয়রদের সঙ্গে বৈঠক শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার কাছে। সেই জনগণকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রাতিক শক্তি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তির সংগ্রাম, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের ৭৫ বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। আমরা প্রোগ্রাম তো আপনাদের আগেই জানিয়েছি। আমাদের ২১ তারিখে র্যালি থাকবে ৩টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত। আর ২৩ তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে ৩টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা জেলার সংসদ সদস্য ও মেয়রদের সঙ্গে বৈঠক শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার রাজধানীর ২ সিটিতে কোরবানির পশুর হাট বসবে ২১টি। ইতোমধ্যে হাটগুলোতে গরুর পাশাপাশি আনা হয়েছে উটও। এই মুহূর্তে রাজধানীর গাবতলীর হাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। একদিকে শেষ মুহূর্তে প্রস্তুতি, অন্যদিকে ব্যাপারীদের আনাগোনা, সবকিছু মিলিয়ে কিন্তু ক্রমেই
যে জমজমাট হওয়ার যে একটা আভাস, সেই আভাসটা কিন্তু পাওয়া যাচ্ছে এই রাজধানীর যে পশুর হাটগুলো, সেই পশুর হাটগুলো, বিশেষ করে যে দুইটি হাট অর্থাৎ দক্ষিণে সারুলিয়া এবং উত্তরে গাবতলী স্থায়ী যে দুটি হাট, সেটিতে আমরা জানি না নর্মালিও একটু বেচা কিনা হয়। তবে এই মুহূর্তে কিন্তু যারা কোরবানি উপলক্ষে কোরবানির পশু নিয়ে আসছেন তাদের কিন্তু আনাগোনা ভালোই বেড়েছে এবং দেশের একদম বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখেছি ব্যাপারীরা কিন্তু কোরবানির পশু নিয়ে, বিশেষ করে গরু নিয়ে কিন্তু গাবতলীতে আসতে শুরু করেছেন, নিজেদের জায়গা খুঁজে নিয়ে কে কোন জায়গায় আসলে গরু নিয়ে থাকবেন বসবেন সেই বিষয়গুলো নিচ্ছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখছি এরই মধ্যে রাজধানী বা একটু আশপাশে যারা আছেন, যাদের বাড়ির আশপাশে একটু জায়গা আছে এই 5-7 দিন গরু রাখার মতো, তারা কিন্তু আসলে এক ফাঁকে গরুর দামটা যাচাই করে যাচ্ছেন, দেখে যাচ্ছেন। যদি পছন্দ হয় দু একজন কিন্তু এই যে কোরবানির পশু সেটি কিন্তু কিনেও নিয়ে যাচ্ছেন। তো একদিকে প্রস্তুতি আর একদিকে অল্প স্বল্প বেচা কিনা এটি কিন্তু চলছে। এছাড়াও আমরা দেখেছি যে অনেকেই কিন্তু আবার আসছেন একটু দামটা দেখে নিতে বা দামটা যাচাই করতে, অর্থাৎ এই বাজারের এখন যারা কোরবানির পশু কিনবেন তারা আসলে দামটা কেমন হতে পারে সেইগুলো দেখছেন। দর্শনার্থী আছে, ক্রেতা আছে, তো সব কিছু মিলিয়ে মূলত তারা অপেক্ষা করছেন। হাট যারা ইজারা নিয়েছেন তাদের সঙ্গে যখন কথা বললাম, তারা যেটি বলছেন যে মূলত বুধবারের, তারা যেটা ধারণা করছেন বুধবার থেকে বাজার পুরোপুরি জমে যাবে এবং বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন বেশি বেচা কেনার একটা আশা তারা করছেন এবং সেই উপলক্ষেই শেষ মুহূর্তে একদম সবশেষ জায়গাগুলো, অর্থাৎ কোথায় কোথায় ব্যাপারীরা বসবেন বা কোথায় কোথায় গরু বা অন্যান্য পশু রাখা হবে সেগুলো কিন্তু তারা দেখে নিচ্ছেন। এবং এই পর্যন্ত যদি দামের কথা বলি, যে আমরা কিন্তু দেখছি বিভিন্ন যে একদম বড় গরুগুলো যেগুলো 10 লাখ, 15 লাখ বা 20 লাখ পর্যন্ত টাকার গরু কিন্তু গাবতলীতে আছে। কিন্তু এখানে আমরা দেখেছি উটের উপস্থিতি দেখেছি, অর্থাৎ কোরবানিকে সামনে রেখে বেশ কয়েকটি উটও উঠেছে, দুম্বা উঠেছে। তো সব কিছু মিলিয়ে এখন শুধু অপেক্ষা, আসলে সব শেষ প্রস্তুতির পাশাপাশি যারা অপেক্ষা করছে কখন জমজমাট হবে এই কোরবানির পশুর হাট, এবং সেটি বুধবার নাগাদ বা বৃহস্পতিবার নাগাদ হলে এই রাজধানীতে এবার কোরবানির পশুর হাটটা জমে উঠবে। তো এই ছিল মোটামুটি গাবতলী থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাবতলী পশুর হাটে। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বকাপে টাইগারদের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। ফুরফুরে মেজাজে হাথুরু সিংহের দল, হাতের চোট সেরে দলের সঙ্গে অনুশীলনে শরীফুল। এবার বাণিজ্যের খবর। প্রস্তাবিত বাজেট পেশের আগে সরকার নানা কথার ফুলঝুরি ফোটালেও দিন শেষে কিছুই পায়নি পুঁজিবাজার। উল্টো বিনিয়োগকারীর ঘাড়ে চাপানো হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এতে আতঙ্কিত হয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। পুঁজি হারিয়ে অস্তিত্ব সংকটে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত পুঁজিবাজার। এই অবস্থায় আগামী অর্থ বছরের বাজেট ঘিরে সরকারের নানা আশার বাণীতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন বিনিয়োগকারীরা, কিন্তু বাজেটে কোনো সুখবর পায়নি শেয়ার বাজার। পতনের একই ধারা। কিন্তু দূরের কথা, আমাদের যে পুঁজি আছে সেই পুঁজিটাই তো আমরা হারাই ফেলছি। বাজারে ভালো কোম্পানি আনার স্বার্থে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দেয়া প্রস্তাবে কর্ণপাত করেনি সরকার, বরং কর ব্যবধান আরও কমানো হয়েছে। আমরা যেখানে যাচ্ছি মার্কেট বড় করা হোক, মার্কেটে পরিধি বাড়ানো হোক, ভালো কোম্পানি মার্কেটে আসুক, যেটা মূল সমস্যা আমাদের। তো সেটাও আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা এখন ডিসকারেজিং ফ্যাক্টর হিসাবে ট্রিট করা হবে। বাজেট কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে ফায়দা লুটে অসাধুরা, তাই বাজেট কেন্দ্রিক ভাবনা থেকে বের হয়ে বুঝে শুনে লেনদেনের পরামর্শ বিশ্লেষকদের। বাজেট থাকুক, কোনো একটা উপলক্ষ থাকুক, তারা বাজারে একটা প্যানিক ক্রিয়েট করে নিচে শেয়ারগুলো নিয়ে আসে। অনেকে ফোর্স সেলে বাধ্য হয়, অনেকে আবার অটোমেটিক্যালি ভয় পেয়ে চলে যায়। এমনিতেই টানা পতনে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। এমন অবস্থায় আরোপ করা হয়েছে গেইন ট্যাক্স বা মূলধনী মুনাফা কর। এমন সিদ্ধান্তে আতঙ্ক বেড়েছে শেয়ার বাজারে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ দলের খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। এদিন ফুল রান আপে বোলিং করেছেন শরীফুল। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ গেমে হাতে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলা হয়নি এই পেসারের, তবে এই ম্যাচে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে তার। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমা, ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সংবাদ।